Welcome students, welcome in our channel সহজ career. I am Sheikh Nasir with you. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট প্রিপারেশনের যে ল্যাঙ্গুয়েজ পেপার আছে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে, এই চ্যানেলের ভিডিওসগুলো তোমাদের উপযোগী হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আর যদি এইরকম ভিডিওস তার সাথে এই পিডিএফ গুলো যদি পেতে চাও, তাহলে এই ভিডিওর নিচে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কে যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা এই অনেক ইনফরমেশন এবং এই পিডিএফ গুলো পেতে পারো। চলো, কোশ্চেন নাম্বার 1, Nirmala Devi reads a text on climate change to understand and get the overall message of it. What is the reading known as? তাহলে দেখো, নির্মলা দেবী একটা টেক্সট পড়ছেন কিসের উপর? ক্লাইমেট চেঞ্জের উপর, আবহাওয়া পরিবর্তনের উপর একটা টেক্সট পড়ছেন। কি করতে? টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, অ্যান্ড গেট দ্য ওভারঅল মেসেজ অফ ইট, এবং এর সার্বিক যে বার্তা সেটা জানার জন্য। হোয়াট ইজ দ্য রিডিং অ্যাজ? এই রিডিংটাকে, এই ধরনের পড়াকে কি বলা হয়? দেখো, এই ক্ষেত্রে যে কিওয়ার্ড মাথায় রাখবে সেটা হলো ওভারঅল মেসেজ। ওভারঅল মেসেজ, এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো, অপশন এ দিয়েছে স্কিমিং, অপশন বি স্ক্যানিং, অপশন সি স্পিচ রিডিং, অপশন ডি এক্সটেন্সিভ রিডিং। দেখো, স্ক্যানিং আমরা কখন করি? যখন আমরা কোনো স্পেসিফিক কোনো মানে পাওয়ার জন্য, স্পেসিফিক মিনিং পাওয়ার জন্য যখন আমরা পড়ি, তখন সেটাকে আমরা স্ক্যানিং বলি। স্পিচ রিডিং মানে ধরো কেউ তোমার সামনে ফেস অঙ্গিভঙ্গি করছে, মানে মুখের যে আকার আকৃতি বা ফলস যে আমরা সাইলেন্টলি কথা বলার মধ্যে অঙ্গিভঙ্গির মাধ্যমে বোঝাতে চাই। তোমরা যদি দিদি নাম্বার 1 বা এই ধরনের আরো কিছু সিরিজ দেখো, তোমরা বুঝতে পারবে যে সেখানে এই ধরনের কিছু গেমস থাকে, যেখানে তোমাকে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে হবে, ফেসিয়াল এক্সপ্রেশন তোমাকে রিড করতে হবে, সেটাকে বলা হয় স্পিচ রিডিং। নেক্সট হলো এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং কোন ধরনের রিডিংকে বোঝায়? যেটা আমরা বৃহত্তর অর্থে, অর্থাৎ আমরা প্লেজার পারপাসে যখন কোনো আমরা রিডিং করি, তখন সেই ধরনের রিডিংকে আমরা কি বলি? এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? এখানে দেখো, স্কিমিং বলতে আমরা কোন একটা ওভারঅল মেসেজ পাওয়ার জন্য যে আমরা রিডিং করি, সেটাকে আমরা কি বলি? স্কিমিং। তাহলে এখানেও দেখো কিওয়ার্ড কিন্তু ওভারঅল মেসেজ, তাহলে অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার, স্কিমিং হবে রাইট অ্যান্সার। এখানে যে কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে সেটা হলো ওভারঅল মেসেজ। ঠিক আছে, চলো নেক্সট। Question number 2. Here is an assignment for class 8 learners. What type of writing is this? এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে ক্লাস 8 এর জন্য। এই লেখাটা হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দিস, এই লেখাটা কি ধরনের রাইটিং সেটা তোমাকে বলতে হবে। ইন পেয়ার্স ব্রেনস্টর্ম, জট ডাউন আইডিয়াস এন্ড ডেভেলপ ইনটু গুড রাইট আপ, গিভিং টু আর্গুমেন্টস ইন ফেভার এন্ড টু এগেইনস্ট দ্য টপিক। ক্লাইমেট চেঞ্জ ইজ এফেক্টিং অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, রাইটিংটা কি? তোমাকে ব্রেনস্টর্ম করতে বলেছে, জট ডাউন করে লিখতে বলেছে, মানে তোমার যা মাথায় আইডিয়াস আছে সেগুলোকে লিখতে বলছে, এবং ডেভেলপ ইনটু গুড রাইট আপ, এবং ভালো একটা লেখা লিখতে বলছে। টু আর্গুমেন্টস, দুটো তোমাকে আর্গুমেন্টস বিতর্কমূলক আইডিয়া লিখতে হবে ফেভারে। ঠিক আছে, ফেভারে তোমাকে কিছু লিখতে হবে এন্ড এগেইনস্টে কিছু লিখতে হবে। দুটো ফেভারে আইডিয়া তোমার লিখতে হবে এবং দুটো বিরুদ্ধে তোমার আইডিয়া লিখতে হবে। কোন টপিকের উপরে? ক্লাইমেট চেঞ্জ ইজ এফেক্টিং অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই যে আবহাওয়ার যে পরিবর্তন, সেটা পৃথিবীর গোটা বিশ্বের দেশগুলোকে প্রভাব ফেলছে, এটার উপরে তোমাকে কিন্তু দুটো ফেভারে যুক্তি দিতে হবে এবং দুটো এগেইনস্টে যুক্তি দিতে হবে আইডিয়া ডেভেলপ করে। এবার দেখো, এই ধরনের রাইটিংকে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দিস? ঠিক আছে, অপশন এ ডিসকার্সিভ রাইটিং, অপশন বি ডেসক্রিপটিভ রাইটিং, অপশন সি ক্রিয়েটিভ রাইটিং, এন্ড অপশন ডি এক্সপোজিটরি রাইটিং। দেখো, ডেসক্রিপটিভ রাইটিং কি? যখন তুমি ডিটেইলিং করছো, উইথ ইনফরমেশন,
যখন তুমি ইনফরমেশন ডিটেল মানে বর্ণনা করছো ইনফরমেশন দিয়ে, তখন সেটা এবং এখানে একটা মাইন্ড ম্যাপ তৈরি করে দিচ্ছ তুমি ডিটেলিং করে বর্ণনা করে করে, তখন সেটা হয়ে যাবে ডেসক্রিপটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং, যেখানে একটা ইমাজিনারি থিঙ্কিং থাকবে, যেখানে ক্রিয়েশন থাকবে, ঠিক আছে, এটা হলো তোমার ক্রিয়েটিভ রাইটিং, যেখানে নতুনত্ব কিছু থাকবে। এক্সপোজিটরি রাইটিং, এক্সপোজিটরি রাইটিং কোনটা, যেখানে তুমি কিছু আন্ডারস্ট্যান্ড করাবে, রিডারকে কিছু বোঝাতে চাইবে থ্রু লজিক্যাল এভিডেন্সেস। লজিক্যাল এভিডেন্সের মাধ্যমে যখন তুমি কিছু মাইন্ড ম্যাপ তৈরি করতে চাইবে, কোনো কিছু বোঝাতে চাইবে রাইটিং এর মাধ্যমে, তখন সেটা হয়ে যাবে এক্সপোজিটরি রাইটিং। আর ডিসকার্সিভ রাইটিংটা কি, এইখানে এই ধরনের রাইটিং এ যেখানে তুমি কিছু ফেভারে কিছু কথা থাকে এবং কিছু এগেনস্টে কোনো একটা টপিকের উপর তার ফেভারে কিছু কথা থাকে এবং এগেনস্টে কিছু কথা থাকে, সেই ধরনের রাইটিংকে ডিসকার্সিভ রাইটিং বলে। তাহলে এখানের মধ্যে দেখো, এখানে দেখো কিওয়ার্ড গিভিং টু আর্গুমেন্টস অ্যান্ড অন ফেভার অ্যান্ড টু এগেনস্ট অন দি টপিক। তাহলে এগেনস্ট আর ফেভার, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি চুজ করবো কারেক্ট অপশন হিসেবে, ডিসকার্সিভ রাইটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। Rohim listens to 9 o'clock news every day and shares some of the news with his friends. What is this listening known as? রহিম কি করে, 9টার সময় সে খবর শোনে প্রত্যেকদিন, 9 o'clock নিউজ এভরিডে, এবং শেয়ার সাম অফ দ্য নিউজ, এবং কিছু খবর সে কি করে বন্ধুর সঙ্গে সে মানে বন্ধুকে শেয়ার করে, বন্ধুকে বলে। তাহলে এই যে হোয়াট ইজ দিস লিসেনিং নোন অ্যাজ, তাহলে এই ধরনের শোনাকে আমরা কি বলবো, ঠিক আছে। দেখো, অপশন এ ইন্টেন্সিভ লিসেনিং, অপশন বি এক্সটেন্সিভ লিসেনিং, অপশন সি বটম আপ মডেল, এন্ড অপশন ডি লিসেনিং ফর ইনফরমেশন। ইন্টেন্সিভ লিসেনিং, একটু আগে এক্সটেন্সিভ লিসেনিং পড়েছি, এক্সটেন্সিভ যেটা কি বললাম, প্লেজারের জন্য, যখন আমরা প্লেজারের জন্য পড়ি তখন সেটাকে আমরা এক্সটেন্সিভ রিডিং বলি। ইন্টেন্সিভ কি, যখন তুমি কোনো একটা অ্যাটেনশনের সঙ্গে মনোযোগ দিয়ে এবং স্পেসিফিক মিনিং ইনফারেন্স করার জন্য, মানে স্পেসিফিক কোনো একটা মানে বার করতে চাইছো, সেই ধরনের রিডিংকে আমরা কি বলবো, ইন্টেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ লিসেনিং। যখন তুমি স্পেসিফিক যখন কোনো মানে খুঁজছো শোনার মাধ্যমে, তখন সেটাকে বলবো ইন্টেন্সিভ। দেখো এক্সটেন্সিভ তো বললাম, যেটা আমরা প্লেজারের জন্য যে সমস্ত আমরা শুনি। বটম আপ মডেল, বটম আপ মানে ধরো এটা একটা পিরামিড, এই পিরামিডের এটা বটম মানে তলা, তার থেকে উপর দিকে ওঠানো। তার মানেটা কি, মানে যখন আমরা স্পেসিফিক মানে থেকে থেকে যখন জেনারেল মানে স্পেসিফিক টু জেনারেল এই ধরনের মানে করি, তখন তাকে বলা হয় বটম আপ মডেল। যেমন আমরা ফিলোসফিতে পড়েছিলাম যে একটা কাক কালো, দুটো কাক কালো, এরকম আমি কাক যখন কালো দেখছি, মানে ছোট ছোট ইনফরমেশন থেকে আমি একটা জেনারেল আইডিয়া করছি কাক মানে কালো। তাহলে এই ধরনের যে মডেল, সেটাকে আমরা কি বলবো, বটম আপ মডেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে অপশন ডি লিসেনিং ফর ইনফরমেশন। কোন একটা তথ্যের জন্য শোনা, যে কোনো একটা তথ্য বার করতে চাইছি সেটার জন্য শুনছো। তাহলে দেখো এটা কোন ক্ষেত্রে হবে, দেখো ও প্রত্যেকদিন শোনে এবং কিছু শেয়ার করে, তার মানে ও নিশ্চয়ই কোনো একটা স্পেসিফিক মানে স্পেসিফিক কোনো কিছু একটা শোনে, সেটাই বন্ধুকে শেয়ার করে প্রত্যেকদিন, তার একটা পারপাস আছে, গোল আছে। তাহলে এই ধরনের লিসেনিং কি আমরা কি বলবো, ইন্টেন্সিভ লিসেনিং। কি বলবো, ইন্টেন্সিভ লিসেনিং। তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার, ইন্টেন্সিভ লিসেনিং। নেক্সট কোশ্চেন, question number 4. A learner listens to her teacher carefully in the class and takes down notes of the points to prepare the assignments the next day. What is the listening known as? তাহলে একজন শিক্ষার্থী যে শুনে তার শিক্ষকের কথা খুব কেয়ারফুলি, and takes down notes, এবং সে নোট নেয়, জট ডাউন করে, পয়েন্ট লেখে, কি করার জন্য, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, পরের দিনের যে কাজ সেটার জন্য। এই ধরনের যে শোনা, হোয়াট ইজ দিস লিসেনিং নোন অ্যাজ? দেখো এক্সটেন্সিভ লিসেনিং,
মানে তোমরা বলেছি এটা প্লেজার, তাই না? মানে আমরা প্লেজার অর্থাৎ ওভারঅল প্লেজারের জন্য যখন কোনো শুনছি তখন এক্সটেন্সিভ। একাডেমিক মানে যখন বৃহত্তর অর্থে কোনো কিছু একটা একাডেমিক সেটিং থাকে, তার টেকনিক্স থাকে, তখন সেটাকে আমরা একাডেমিক লিসেনিং বলবো। টপ ডাউন, তাহলে একটু আগেই বললাম বটম আপ, এটা হলো টপ ডাউন মানে নিচে থেকে, মানে জেনারেল টু স্পেসিফিক। তো এই ধরনের যে লিসেনিং সেটাকে আমরা বলবো টপ ডাউন মডেল। আর ইন্টেন্সিভ লিসেনিং যেটা আমরা ব্যাপকতর লিসেনিং, যেটা আমরা স্পেসিফিক ইনফরমেশনের জন্য শুনি, সেটা হবে ইন্টেন্সিভ লিসেনিং। দেখো এখানে কোনটা হবে, a learner listens to her teacher carefully, মানে কেয়ারফুলি শুনছে, তার মানে সে শুধুমাত্র শোনা বলে শুনছে না। একাডেমিক লিসেনিং সেটা ব্যাপক তারে অর্থ হবে, তাহলে এই এক্সটেন্সিভ লিসেনিং তো হবে না। হ্যাঁ, এখানে স্পেসিফিক টু জেনারেল বা জেনারেল টু স্পেসিফিক এরকম কিছু বোঝাচ্ছে না। একাডেমিকটা হলো বৃহত্তর অর্থে ব্যবহৃত হয়, তাহলে এটা হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে কি অপশন ডি, ইন্টেন্সিভ লিসেনিং। যখন স্পেসিফিক ইনফরমেশন হচ্ছে, কারণ স্টুডেন্টসকে বা লার্নারকে পরের দিনের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের জন্য তাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে সে খুব স্পেসিফিক মাইনিউট লিসেনিং করে তারপর সে জট ডাউন করছে নোট, তাহলে ইন্টেন্সিভ লিসেনিং এটাই হবে কি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, to have an effective communication which one of the following the teacher should not take into consideration। একটা ইফেক্টিভ কমিউনিকেশন মানে কার্যকরী একটা যোগাযোগ কথোপকথনের ক্ষেত্রে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মানে কোনটা টিচার শুড নট টেক, এই নটটা মাথায় রাখবে, টিচারের উচিত নয় ধরা। কোন জিনিসটা? একটা হলো সোশিও ইকোনমিক স্টেটাস অফ রিসিভার, যে গ্রহণকারী তার যে সামাজিক অর্থনৈতিক যে দিক সেইটা। অপশন বি নলেজ অফ রিসিভার, গ্রহণকারীর যে জ্ঞান সেটা। অপশন সি ইন্টারেস্ট অফ রিসিভার, রিসিভারের গ্রহণকারীর যে উদ্যম, তার যে আগ্রহ সেইটা। অপশন ডি কালচার অ্যান্ড সলিড প্র্যাকটিসেস অফ রিসিভার, তার যে ঐতিহ্য, তার যে আচার অনুষ্ঠান সেইগুলো, গ্রহণকারী সেই জিনিসগুলো দেখা। কোনটা টিচার ধরবেন না একটা কমিউনিকেশন, কার্যকরী কমিউনিকেশন করার ক্ষেত্রে? দেখো নলেজ এটা তো ধরতে হবে, ইন্টারেস্ট আছে কিনা সেটাও দেখতে হবে, কালচার সে কি কোন কালচার থেকে তার আগ্রহ রয়েছে, কি রকম প্র্যাকটিস করে, এগুলো ম্যাটার করে। কিন্তু তার যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থসামাজিক যে অবস্থা, সেটা না দেখলেও হবে। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? এটাই অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ফলোইং টাইপোলজি অফ কোয়েশ্চেন নোন অ্যাজ। এই ধরনের কোয়েশ্চেনকে কি বলা হয়? ইমাজিন ইউ আর দ্য সান ইন দ্য স্টোরি অ্যান্ড রাইট ইউর ফিলিংস ইন ইউর ডায়েরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে কল্পনা করো যে তুমি একটা ছেলে, মানে পুত্র, গল্পের একটা তুমি পুত্র বা ছেলে যাই হোক, অ্যান্ড রাইট ইউর ফিলিংস, এবং তোমার অনুভূতি লেখো ডায়েরিতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং দিনের শেষে। তার মানে ডায়েরি রাইটিং করতে বলছে অ্যাজ এ সান অফ দ্য স্টোরি, মানে স্টোরির একজন সান হিসেবে, গল্প হিসেবে তোমাকে একটা ডায়েরি রাইটিং করতে হবে। এই ধরনের রাইটিং আমরা কি বলবো? দেখো ডেসক্রিপটিভ রাইটিং অপশন এ দিয়েছে। ডেসক্রিপটিভ রাইটিং আগে বলেছি ডিটেলিং দ্য ইনফরমেশন টু সেভ মেন্টাল পিকচার, টু পেইন্ট পিকচার ইন দ্য মাইন্ড, সেটাকে আমরা বলেছিলাম ডেসক্রিপটিভ রাইটিং, তাই তো? আরেকবার বলে দিচ্ছি, ডিটেলিং ইনফরমেশন ইন দ্য মাইন্ড অফ রিডার্স, তাহলে এটাকে আমরা কি বলবো? ডেসক্রিপটিভ রাইটিং। অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং কি? যেখানে কেউ নিজের সম্বন্ধে লেখে, সেটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। তো অনেকেই বলবেন না সেটা ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং হলো যেখানে সে শুধুমাত্র কি করে, যে নতুনত্ব জিনিস আনে, হ্যাঁ, ক্রিয়েশন, তার ক্রিয়েটিভিটি বোঝা যায়। তাহলে এখানে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং হবে না, ডেসক্রিপটিভ রাইটিং এটাও হবে না। ক্রিয়েটিভ রাইটিং শুধু এখানে কি নতুনত্ব বলছে, এখানে কল্পনা করতে বলছে, তাহলে এটা ক্রিয়েটিভ রাইটিংও হবে না। তাহলে এক্সট্রাপোলেটিভ রাইটিং, যেখানে কাউকে কি করতে হয়, ইমাজিনারি ওয়ার্ল্ড ডে বিলং করে তাকে কিছু লিখতে হয়। তার মানে ইমাজিনেশন কি করতে হবে, ইমাজিনেশন করে লিখতে হবে। এটাই হলো এক্সট্রাপোলেটিভ রাইটিং। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। কারণ এখানে বলেছে ইমাজিন ইউ আর দ্য সান ইন দ্য স্টোরি, তাহলে ইমাজিনেশন করতে বলছে, তাহলে এক্সট্রাপোলেটিভ রাইটিং যেখানে ইমাজিনেশন করে লিখতে হবে।
তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সিমান্টিক কিউ ইন রিডিং ইচ। সিমান্টিক কিউ, দেখো সিমান্টিক মানে যেখানে কি বোঝাচ্ছে, মিনিং বোঝাচ্ছে। সিনট্যাকটিক মানে যেখানে আমাদের গ্রামার রিলেটেড জিনিস বোঝায়, সেটা হলো সিনট্যাকটিক। সিমান্টিক বলছে যেখানে আমাদের মিনিং বুঝতে হবে সেন্টেন্সে। দেখো অপশনে আছে দ্য মিনিং অফ এ ওয়ার্ড, অপশন বি দ্য প্রম্পট ফর আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল আইটেম, মানে যে কোনো নির্দেশনা যেটা গ্রামারকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। দ্য প্রম্পট দ্যাট সাপোর্টস দ্য মিনিং মেকিং প্রসেস, না যে নির্দেশনা যেটা সাহায্য করে মানে তৈরি করতে। অপশন ডি দ্য প্রম্পট ফর দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড, না নির্দেশনা যেটা সঠিক উচ্চারণ করতে শেখায় শব্দে। এবার দেখো এখানে সিমান্টিক মানে মিনিংগত যে কিউ রিডিং এর ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, তাহলে আমি যদি এখানে শুধু এটুকু বুঝে দ্য মিনিং অফ এ ওয়ার্ড এটা করে দিই তাহলে কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে গ্রামাটিক্যাল আইটেম তো সিনট্যাকটিক্যাল, দ্য প্রম্পট ফর প্রোনাউন্সিয়েশনের জন্য নিশ্চয়ই মিনিংগত ব্যাপার নয়, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, দ্য প্রম্পট দ্যাট সাপোর্টস দ্য মিনিং মেকিং প্রসেস। ঠিক আছে, যেমন তোমাদের কিছু ড্যাশ পূরণ থাকে, যেমন ধরো একটা এক্সাম্পল লিখে বোঝাই। এখানে ড্যাশ দিয়ে দিল। এই যে সিমান্টিক কিউ বলতে এখানে কতগুলো অপশন দিয়ে দেবে তোমাকে। এবার ধরো এখানে নাইফ দিয়েছে, বা এখানে আরো অনেক কিছু অপশন দিয়েছে, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে বোঝা যাচ্ছ যে এখানে কি হবে, নাইফটাই হবে, তাই না? তাহলে এই যে প্রম্পট, এটা একটা কি কি বলা হবে এটাকে, সিমান্টিক কিউ ইন রিডিং। বোঝা গেছে? চলো নেক্সট question number 8, which one of the following is the most suitable assessment activity for assessing listening skill? এর মধ্যে কোনটা সবথেকে বেশি সুইটেবল, সবথেকে গ্রহণযোগ্য অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি ফর অ্যাসেসিং লিসেনিং স্কিল, শোনার যে দক্ষতা সেটা বোঝার জন্য পরীক্ষামূলক অ্যাসেসমেন্ট কোনটা সবথেকে সুইটেবল, গ্রহণযোগ্য? অপশন এ এনাক্টিং এ ক্যারেক্টার ইন এ রোল প্লে, তার মানে এখানে কি বোঝাচ্ছে, অ্যাক্টিং এর মাধ্যমে, অ্যাক্টিং করে। ডেসক্রাইবিং আ মার্কেট সিন, একটা বাজারের দৃশ্যকে বর্ণনা করে। অপশন সি রিডিং এ নিউজ পেপার ইন এ মর্নিং অ্যাসেম্বলি, সকালবেলা অ্যাসেম্বলিতে নিউজ পেপার পড়ে সেটা দেখে বোঝা যাবে। অপশন ডি রিটেলিং দ্য স্টোরি ন্যারেটেড বাই দ্য টিচার, না পুনর্বার বলে, মানে মানে টিচার একবার রিটেলিং দ্য স্টোরি ন্যারেটেড বাই দ্য টিচার মানে কি, মানে টিচার একবার বললেন, ধরো টিচার আছে এখানে, টিচার কোন একটা মানে রিডিং পড়লেন এবং সেটা স্টুডেন্ট মানে রিসিভার সেটা লিসেন করার পর সে যখন আবার সেটাকে ফিডব্যাক হিসেবে বলবে, সেটা হলো রিটেলিং। মানে টিচার একবার বলবেন, ওয়ান্স বলবেন, এবং রিসিভার সেটা কি করবেন, মানে লিসেনার সেটা লিসেন করবেন, শুনবেন, এবং সে তখন কি হিসেবে, ফিডব্যাক হিসেবে বলবেন, তখন সেটাকে বলা হবে রিটেলিং। রিটেলিং দ্য স্টোরি ন্যারেটেড বাই দ্য টিচার। ঠিক আছে, যেটা টিচারের দ্বারা ন্যারেটেড করা হয়েছে সেটাকে রিটেল করা। তাহলে কোন পদ্ধতিটা, কোন অ্যাসেসমেন্টটা সুইটেবল লিসেনিং স্কিলকে বোঝার জন্য? তাহলে অবশ্যই রোল প্লে নয়, মার্কেট সিনকে বর্ণনা করে নয়, রিডিং আর নিউজ পেপার ইন মর্নিং অ্যাসেম্বলি এটাও করে নয়, রিটেলিং দ্য স্টোরি, তবেই সে বুঝতে পারবে যে সে কতটা বুঝতে পেরেছে। কম্প্রিহেনশন লেভেল কিন্তু রিটেলিং এর মাধ্যমেই বোঝা যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ইউজিং হোম ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন। তো হোম ল্যাঙ্গুয়েজ হতে পারো মাদার টাং, এমটি, ঠিক আছে, মাদার টাং। এই মাদার টাং ফর ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, মানে তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, ধরো টার্গেট ল্যাঙ্গুয়েজ ধরো তুমি ইংলিশ শিখতে চাও, এটা তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে মাদার টাং মানে হোম ল্যাঙ্গুয়েজ, তাহলে কি এটা কি তোমার এই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে, ডেভেলপ করতে, প্রফিসিয়েন্সিতে তোমাকে কি সাহায্য করে তার হোম ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশন? অপশন এ proves to be an obstacle in learning target language, মাদার টাং মানে হোম ল্যাঙ্গুয়েজ এটা নাকি এই টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে কি করে, বাধা দেয়, অবস্টাকেল তৈরি করে। পজেস ডিফিকাল্টি ইন বোথ ল্যাঙ্গুয়েজেস, মানে এই মাদার টাঙেও অসুবিধা করে এবং টার্গেট ল্যাঙ্গুয়েজেও অসুবিধা করে এই হোম ল্যাঙ্গুয়েজের যে ইনস্ট্রাকশন। অপশন সি ক্যান প্রুভ টু বি অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি, না
মাদার টাং ইউজ করা, হোম ল্যাঙ্গুয়েজ ইউজ করা, তার ইনস্ট্রাকশন ব্যবহার করা, এটা অবশ্যই কার্যকরী একটা পন্থা হতে পারে। অপশন সি এটাই বলছে। অপশন ডি, শুড বি অ্যাভয়েডেড অ্যাট এনি কস্ট। এই হোম ল্যাঙ্গুয়েজ এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে করা যাবে না। এবার বলি, যখন তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখছো তখন তোমার অবশ্যই এই যে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ এটা তোমাকে খুব সাহায্য করবে। ইট উইল হেল্প টু ডেভেলপ proficiency of target language। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? ক্যান প্রুভ টু বি অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি। ঠিক আছে, চলো নেক্সট 10th নাম্বার কোশ্চেন। দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ এ চাইল্ড ক্যান বি ডেভেলপড ওয়েল বাই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে ল্যাঙ্গুয়েজ যে বলার যে দক্ষতা সেটা ডেভেলপড হবে একটা বাচ্চার, একটা শিশু ভালোভাবে ডেভেলপড হবে কিসের দ্বারা? অপশন এ, রেগুলারলি প্র্যাকটিসিং ডিকটেশন, মানে বারবার তাকে প্রত্যেকদিন নির্দেশনা দিয়ে বলে সাহায্য করে সেটাকে প্র্যাকটিস করে অনুধাবন করে। অপশন বি, পার্টিসিপেটিং ইন টাস্ক বেসড অ্যাক্টিভিটিস, না তাকে বিভিন্ন যেখানে কাজ দেওয়া, টাস্ক দেওয়া হয়, অ্যাক্টিভিটি দেওয়া হয় নিজেকে তৈরি মানে নিজেকে প্র্যাকটিস করার জন্য, তাতে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে। অপশন সি, এনহ্যান্সিং ভোকাবুলারি, শব্দ ভান্ডার বাড়িয়ে। অপশন ডি, ক্র্যামিং গ্রামার রুলস, না গ্রামার রুলস সেগুলোকে গ্রামারের যে নিয়ম সেই নিয়ম ব্যাকরণের নিয়ম সেগুলোকে মুখস্থ করে। দেখো এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ এ চাইল্ড, একটা বাচ্চা তখনই হবে যখন সে কোনো একটা রিয়েল ওয়ার্ল্ডের মাধ্যমে যখন শিখবে। তাহলে যাতে তাকে তাহলে কি হবে, টাস্ক দেওয়া হবে তাকে, ডিকটেশন দিয়ে গেলাম এটা কোনো এফেক্টিভ হবে না। ভোকাবুলারি শুধুমাত্র শিখিয়ে লাভ হবে না, গ্রামার তার বোরিং ফেলতে পারে, কিন্তু তাকে যদি টাস্ক বেস দাও, কাজ দাও, অ্যাক্টিভিটিস দাও, তাতে যদি সে পার্টিসিপেট করে এবং পার্টিসিপেটের মধ্যে সে তার ভুলগুলো থেকে সে শিখতে পারে, তাহলে অপশন বি হবে কি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট। Referring to the level of consistency of an assessment tool and the degree to which the same results are obtained when the assessment tool is used repeatedly with the same individual or group is called। দেখো কোশ্চেনটাকে বুঝতে হবে। Referring to the level of consistency of an assessment, assessment মানে কোন একটা মূল্যায়ন, তাহলে কনসিস্টেন্সি মানে একটা ধারাবাহিক মূল্যায়ন, অ্যাসেসমেন্ট টুল মানে মূল্যায়ন যে একটা যে টুল ব্যবহার করা হচ্ছে সেটা ধারাবাহিকভাবে ব্যবহার করা, and the degree to which the same results are obtained, এবং এটা ব্যবহার করার পর একই ফল সেটা আসছে, মানে ইভালুয়েশন রেজাল্ট ইজ সেম, দ্যাট ইজ অলসো রিপিটেড and it is consistently same when the assessment tool is used। আর এই রকম ভাবে যখন এই মূল্যায়ন টুল ব্যবহার করা হয় রিপিটেডলি বারবার উইথ দ্য সেম ইন্ডিভিজুয়ালস এবং একই ব্যক্তির ক্ষেত্রে অথবা গ্রুপের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে, তখন সেটাকে কি বলা হয়? বোঝা গেল? তাহলে একটা ধারাবাহিক অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা একটা ধারাবাহিক রেজাল্ট পাওয়ার জন্য যখন একটা মূল্যায়ন টুল ব্যবহার করা হবে এই রিপিটেডলি বারবার একই ব্যক্তির ক্ষেত্রে বা একই গুরু দলের ক্ষেত্রে, তখন সেটাকে কি বলা হবে? রিলায়েবিলিটি, ভ্যারিয়েন্স, ভ্যালিডিটি, অ্যাকিউরেসি। দেখো রিলায়েবিলিটি মানে হচ্ছে কনসিস্টেন্সি ইন ইভালুয়েশন। মানে একই ধারাবাহিক, সেটাই হলো রিলায়েবিলিটি। ভ্যারিয়েন্স মানে যেটা হলো ডিফারেন্স, পার্থক্য, ডিফারেন্স। ভ্যালিডিটি মানে সে তার কতটা মানে লজিক্যাল সেটা দেখা, সেটা ভ্যালিডিটি। অ্যাকুরেসি মানে সে কতটা প্রফিসিয়েন্ট, সে কতটা অ্যাকিউরেট, কতটা অ্যাকিউরেট, কতটা নিপুণ, তাই না? সেটা হলো অ্যাকিউরেসি। তাহলে এক্ষেত্রে কি হবে? রিলায়েবিলিটি হলো সে ধারাবাহিকভাবে কতটা সে একই রেজাল্ট করছে, সেটা এই ক্ষেত্রে আমরা কি নেবো? অপশন এ রিলায়েবিলিটি। বুঝে গেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 12। The objective of Nipun Bharat mission is that the child must gain proficiency in reading and writing when the child is। অবজেক্টিভ মানে উদ্দেশ্য কি? নিপুণ ভারত মিশন, নিপুণ ভারত মিশনের উদ্দেশ্য, অবজেক্টিভস কি, মূল গোল কি? যেটা দ্য চাইল্ড মাস্ট গেইন প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড রাইটিং, শিশু অবশ্যই লেখায় এবং
পড়ায়, রিডিং পড়ায় ডেভেলপ করবে, তার যে প্রফিসিয়েন্সি গেইন করবে, সেটা কখন, বাচ্চা কখন কোন অবস্থায় সেটা হবে অ্যাকর্ডিং টু দ্য নিপুণ ভারত মিশন। নিপুণ ভারত মিশন অনুযায়ী চাইল্ড কোন অবস্থায় এই অবজেক্টিভস অফ নিপুণ ভারত মিশন, যেটা যে রিডিং এবং রাইটিং এ প্রফিসিয়েন্সি গেইন করবে, সেটা কোন স্টেজে? অপশন এ এন্টার স্কুল, অপশন বি রিচেস ক্লাস 3, অপশন সি এন্টার ক্লাস 6, অপশন ডি রিচেস ক্লাস 8। দেখো, এই নিপুণ ভারত হলো একটা সেন্ট্রাল মিশন, সেন্ট্রাল একটা মিশন, যেটা অবজেক্টিভ কি, যে এই বাচ্চারা প্রফিসিয়েন্সি করবে রিডিং এন্ড রাইটিং এ, যেটাকে আমরা বলছি FLN। ফুল ফর্ম কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে যে বাচ্চাটা লিটারি এবং নিউমেরির ক্ষেত্রে যে গোল অ্যাচিভ করে, সেটাই হলো FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এবার এটা কবে পর্যন্ত অ্যাচিভ করতে হবে? 2026 থেকে 27, 2026-27 মধ্যে অ্যাচিভ করতে হবে অ্যাট দি এন্ড অফ ক্লাস 3। এই থার্ড ক্লাসের কোর্সের শেষের মধ্যে তোমাকে অ্যাচিভ করতে হবে দ্য চাইল্ড মাস্ট গেইন প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে এন্টার স্কুলও হবে না রাইট অ্যান্সার, রিচেস ক্লাস 3 এটাই অ্যান্সার হবে, এটা হবে না, এটা হবে, তাহলে অপশন হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। ইন দ্য টিচিং লার্নিং প্রসেস দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ টু। টিচিং লার্নিং প্রসেসে অ্যাসেসমেন্ট মূল্যায়নের উদ্দেশ্য কি? তো প্রোভাইড ফিডব্যাক টু লার্নার্স, লার্নার্সদেরকে যাতে ফিডব্যাক দিতে পারে, সেই জন্য, যে তারা কি ফল করেছে সেটা জানার জন্য। প্রোভাইড ইনফরমেশন টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফরমেশন দেওয়া, প্রোভাইড করা। না ডায়াগনাইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস ইন টিচিং, না পড়ানোর যে কোথায় দুর্বলতা কোথায় স্ট্রেংথ সেগুলোকে সূত্রে নেওয়া। না অপশন ডি ফাইন্ডস এরর্স অ্যান্ড ডু কারেকশন, ভুল খোঁজে এবং সেগুলো ঠিক করে দেয়। দেখো, টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসের পারপাস অফ অ্যাসেসমেন্ট হলো যে স্টুডেন্টদেরকে কি করা, ফিডব্যাক দেয়া। এগুলো সবই কাছাকাছি, কিন্তু এগুলো কিন্তু আমরা নেব না। সবচেয়ে প্রবাবল রাইট অ্যান্সার হলো প্রোভাইড ফিডব্যাক টু লার্নার। ফাইন্ড এরর্স অ্যান্ড ডু কারেকশন, ভুল এবং সেগুলো ধরিয়ে দিলে বারবার স্টুডেন্টস অফেন্ড হতে পারে, তাই সেক্ষেত্রে আমাদেরকে ফিডব্যাক প্রোভাইড করতে হবে যাতে করে তাদের ডেভেলপমেন্টটা ইনক্রিজ হয়। কোশ্চেন নাম্বার 14। গিভিং এ টেস্ট টু দ্য স্টুডেন্টস in language class, a teacher writes on the blackboard a passage but he leaves some lines incomplete. He then writes few words on the board and instructs the students to complete the story with the help of these words phrase which can be used in the incomplete passage at appropriate place. The type of test is known as। দেখো, একটু আগেই কিছু বলছিলাম যে গিভিং এ টেস্ট টু স্টুডেন্টস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসে তুমি একটা টেস্ট দিচ্ছ বাচ্চাদের, যেখানে টিচার কি করছেন, ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন, একটা প্যাসেজ লিখছেন, ঠিক আছে, একটা প্যাসেজ তিনি লিখছেন, প্যাসেজ লেখার পর কিছু জায়গাটা তিনি ফাঁক রেখে দিচ্ছেন, হি লিভ সাম লাইনস ইনকমপ্লিট। তারপরে কি করছে, হি দেন রাইটস আ ফিউ ওয়ার্ডস অন দ্য বোর্ড, তারপরে কিছু এখানে হিন্টসের মধ্যে কিছু ওয়ার্ডস এখানে লিখে দিচ্ছেন, ঠিক আছে, কিছু হিন্টস দিচ্ছেন, অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দ্য স্টোরি উইথ দ্য হেল্প অফ দিস ওয়ার্ড, এবং এর সাহায্যে এইটাকে পূরণ করতে বলছে, ঠিক আছে। সো হুইচ ক্যান বি ইউজড ইন ইনকমপ্লিট প্যাসেজ অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। দ্য টাইপ অফ টেস্ট ইজ, এই ধরনের যে টেস্ট এগুলোকে কি বলা হয়, মানে অ্যাচিভমেন্ট টেস্ট, কোনো কিছু অ্যাচিভ করা সেই টেস্ট, বুদ্ধি দক্ষতা সেটাকে টেস্ট করা ইন্টেলিজেন্স টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট মানে স্টুডেন্ট কত বুঝছে, মানে কোনো একটা প্যাসেজ সেটা রিডিং করে কি বুঝছে সেইটা, না ক্লোজ টেস্ট। এই ধরনের যে টাস্ক, এই ধরনের যে টেস্ট সেগুলোকে আমরা কি বলবো, ক্লোজ টেস্ট। বোঝা গেছে? অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, কোয়েশ্চেন নাম্বার 15। Retelling of a story read by a student in his or her own words helps in assessing। কোন একটা গল্প রিটেল করে বলে, যেটা স্টুডেন্ট দ্বারা রিটেল করা হচ্ছে মানে বলা হচ্ছে পুনর্বার, তার নিজের ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে, যেটা মূল্যায়ন পদ্ধতিতে সাহায্য করে অ্যাকিউরেসি বাড়াতে, ফ্লুয়েন্সি বাড়াতে, কম্প্রিহেনসিভ না মেমোরি, মানে এই কোন, মানে অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, কম্প্রিহেনসিভ, মেমোরি, এটা কোনটা অ্যাসেস করা যায় যদি কোন একটা স্টুডেন্ট তার নিজের শব্দ ব্যবহার করে ডিটেল করে, ঠিক আছে। কোন একটা শুনে কোন একটা টিচার কিছু বললো,
টিচার বললো রিসিভার রিসিভড করলো, তারপরে সে রিসিভ করার পর সে আবার ফিডব্যাক দিচ্ছে। লিসেন, তাহলে এটার মধ্যে কি বোঝায়? তাহলে এটার মধ্যে মেমোরি তো মুখস্থ বিদ্যাতে কাজ করে না, সে কতটা ফ্লুয়েন্সি সেটাও নয়, অ্যাকুরেট কতটা সেটা না, কনফিডেন্স সে কতটা বুঝতে পেরেছে এটা নির্ভর করে তার বলার উপর। বোঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের আজকের জন্য 15টা কোশ্চেন। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও। যদি এই স্লাইডসগুলো পেতে চাও অবশ্যই যে নিচের যে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও। এবং আমরা এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের উপর এরকম এমসিকিউ প্র্যাকটিস করাতে চলেছি, যেটা তোমাদের জন্য খুব উপকারী হবে আগামী দিনের জন্য। সো থ্যাংক ইউ ফর টুডে।